দেশের পথে দেশের পথে দেশের পথে। বন্ধুরা, দেশের পথে ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের স্বাগতম। আজ আমরা খুব ভোরে রওনা হয়েছি কুমিল্লার উদ্দেশ্যে, মানে আজ থেকে পরপর কয়েকটি এপিসোডে আপনারা দেখবেন কুমিল্লা। বুঝতেই পাচ্ছেন, আমরা ঢাকার সায়দাবাদ যাত্রাবাড়ি জ্যামে আটকে আছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যারা যাতায়াত করেন তারা অবশ্যই এই ঐতিহাসিক জ্যামের বিষয়টি জানেন। তো যাই হোক, জ্যাম তো থাকবেই, তাই বলে তো আর আমাদের পথ চলা থেমে থাকতে পারে না। ঢাকা থেকে চট্টগ্রাম বিভাগের আওতাভুক্ত কুমিল্লা জেলাটির দূরত্ব সড়ক পথে 97 কিলোমিটার এবং রেল পথে 166 কিলোমিটার। সড়ক পথে যেতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা, ভাড়া 100 টাকা। আর সব মিলিয়ে যখনই মন চাইবে তখনই রওনা হতে পারেন কুমিল্লার উদ্দেশ্যে। বাংলাদেশের এই প্রাচীন জেলা কুমিল্লা অনেক দিক থেকে বিখ্যাত। এই জেলায় জন্মগ্রহণ করা বিখ্যাত মানুষের সংখ্যাও অনেক। তাদের মধ্যে নবাব ফয়জুন্নেসা, হরদয়াল নাগ, মহেশচন্দ্র ভট্টাচার্য, নবাব স্যার সৈয়দ শামসুল হুদা, রায় বাহাদুর আনন্দচন্দ্র রায়, ওস্তাদ আলাউদ্দিন খান, ওস্তাদ আয়াত আলী খান, শচীন দেব বর্মন, ধীরেন্দ্রনাথ দত্ত, অধ্যাপক মুজাফর আহমেদ, রূপেন্দ্র লোচন মজুমদার, কামিনী কুমার দত্ত, খন্দকার মুশতাক আহমেদ, গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়িকা কবরী, সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর নাম এই মুহূর্তে মনে পড়ছে। যেতে পথে পড়বে নারায়ণগঞ্জের মুগরাপাড়া বাস স্ট্যান্ড। এখানে রয়েছে বাংলার প্রাচীন নগরী সোনারগাঁও। অনেক বছর আগে একবার এখানে পিকনিক করতে এসেছিলাম। তো চলুন দেখে আসি সোনারগাঁয়ের পানাম নগর এখন কেমন আছে। ভাই সোনারগাঁ কোন দিকে ভাই? ইশাখায় রাজধানী এই সোনারগাঁয়ের পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। 1338 সালে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ সোনারগাঁয়ে প্রথম রাজধানী স্থাপন করেন। সম্রাট শেরশাহের 1700 মাইল দীর্ঘ গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড এখান থেকে শুরু হয়েছিল। সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী মুসলিম কাপড় একসময় সারা বিশ্ব জয় করেছিল। এই যে দেখছেন, এটি সোনারগাঁও জাদুঘর। আর একটু সামনে গেলেই পেয়ে যাব পানাম নগরী। পানাম নগরে দেখ। হ্যাঁ, আমরা এসে গেছি পানাম নগরীতে। এই পুরাতন বাড়িগুলোর মধ্যে রয়েছে বেশ কয়েকটা রাজবাড়ি, পোদ্দার বাড়ি, সর্দার বাড়ি, মাটির স্তূপ, কেল্লা সহ টাকশাল। তবে এই বাড়িগুলো কোনটি যে কি তা কিন্তু আমরা বলতে পারবো না। 1608 সালে বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তরিত হওয়ার পর থেকেই এই নগরী তার সৌন্দর্য হারাতে হারাতে ভুতুড়ে নগরে পরিণত হয়। দেখতেই পাচ্ছেন, বর্তমানে কিছু সংস্কার কাজ চলছে। সময় পেলে চট করে চলে আসতে পারেন ঢাকা থেকে মাত্র 29 কিলোমিটার দূরত্বে বাংলার এই প্রাচীন রাজধানী সোনারগাঁও। তো বন্ধুরা, চলুন যেখানে যাচ্ছিলাম সেখানে যাই। কুমিল্লার প্রাচীন নাম ছিল ত্রিপুরা। 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে ত্রিপুরাকে 2 ভাগে ভাগ করে। এক ভাগ ভারতের ত্রিপুরা রাজ্য, আর অন্যটি এই অঞ্চল। 1960 সালে এই অঞ্চলে ত্রিপুরা নাম ঘুঁচে গিয়ে নতুন নাম হয় কুমিল্লা। তখন থেকেই এটি কুমিল্লা জেলা। এই জেলার নামকরণ নিয়ে অনেক মতভেদ রয়েছে। চীনা পরিব্রাজক হিয়ান সাং তার ভ্রমণ বৃত্তান্তে কিয়া মলঙ্কিয়া নামে একটি স্থানের নাম উল্লেখ করেছিলেন। অনুমান করা হয় এই কিয়া মালঙ্কিয়াই কমলাঙ্ক অর্থাৎ কুমিল্লা। অন্য মতে এই প্রাচীন ত্রিপুরার প্রাণ চাঞ্চল্য দেখে বিভিন্ন রাজারা এখানে বসতি স্থাপন করেন। তেমনি দ্রুদিয়ান কলিংসও একসময় এই জনপদে কামালাঙ্ক নামে একটি রাজ্য প্রতিষ্ঠা করেন। ধারণা করা হয় কামালাঙ্ক থেকে কুমিল্লা নামটির উৎপত্তি হয়েছে। বন্ধুরা, আমরা ছুটে চলেছি সেই প্রাচীন ঐতিহ্যমণ্ডিত জেলা কুমিল্লার উদ্দেশ্যে। যদি চট করে আপনাকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা বলুন তো কুমিল্লা কিসের জন্য বিখ্যাত? ঠিকই বলেছেন, রসমালাই। শহরে ঢুকতেই সেই রসমালাইয়ের সামনে পড়ে গেলাম। আরে কি মিষ্টি রে বাবা! ডায়াবেটিকে যারা ভুগছেন তারা দয়া করে ক্ষমা করবেন। আমরা এখন মুখ দিয়ে মিষ্টি খাবো, আর আপনারা খাবেন চোখ দিয়ে। কুমিল্লা এসে প্রথমে মাতৃভান্ডারের মিষ্টি রসমালাই
আপনাদেরকে মিষ্টি শুভেচ্ছা। খুব ভালোই খেলো। দেশের পথে আমরা ঢুকে পড়েছি কুমিল্লা শহরে। এই কুমিল্লায় শিক্ষিতের হার 60% ওপরে। 1800 শতকের মাঝামাঝি থেকে এই অঞ্চলে আধুনিক শিক্ষার গোড়াপত্তন হয়। ইংরেজি শিক্ষার প্রসার শুরু হয় ঠিক তখন থেকেই। তাই শিক্ষা দীক্ষায় কুমিল্লা বেশ খানিকটা এগিয়ে রয়েছে। তাই চলুন প্রথমেই কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে যাত্রা বিরতি করি। কুমিল্লা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয় 1962 সালে। এই বোর্ডের অধীনে বর্তমানে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের পথে কুমিল্লায় যে কজন গুণীজন জন্মেছেন তাদের মধ্যে মহেশচন্দ্র ভট্টাচার্য অন্যতম। এখন চলেছি তার মহেশাঙ্গন দেখতে। এই গুণী ব্যক্তি জন্মগ্রহণ করেন 1885 সালে কুমিল্লার নবীনগর থানার বিটঘর গ্রামে। তার বাবার নাম ঈশ্বরচন্দ্র তর্ক সিদ্ধার্থ, মাতা রামমালা দেবী এবং স্ত্রী হরসুন্দরী দেবী। দেখছেন এম ভট্টাচার্যের মহেশাঙ্গন। কুমিল্লা শিক্ষা বোর্ডের ঠিক সামনে আছে এম ভট্টাচার্য অ্যান্ড কোং। এম ভট্টাচার্য মানে হচ্ছে মহেশ চন্দ্র ভট্টাচার্য। উনি ছিলেন একজন সমাজসেবক, দানবীর এবং হোমিওপ্যাথির ব্যবসায়ী এবং উৎপাদনকারী। আপনারা তার নাম হয়তো বা জেনে থাকবেন। তবে এই কম্পাউন্ডে আরও অনেক কিছু আছে, চলুন দেখি কি আছে। ছোটবেলায় লেখাপড়ার পাশাপাশি তিনি বাবুর্চির কাজ নেন। তখন থেকেই তার ধনী হওয়ার স্বপ্ন। কঠোর পরিশ্রম ও সাধনায় সত্যি সত্যিই তিনি একসময় আশ্চর্যজনকভাবে কোটিপতি হয়ে যান। কিন্তু অর্থই যে অনর্থের মূল তা তিনি ভুল প্রমাণিত করেন। তার ভেতরে সুপ্ত মানব প্রেম এবং শিক্ষা প্রীতি একে একে নীরবে প্রকাশ পেতে থাকে। তিনি এই কম্পাউন্ডে প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র পাঠশালা, রামমালা পাঠাগার, মিউজিয়াম ও ছাত্রাবাস, নিবেদিতা উচ্চ বিদ্যালয় ও ছাত্রীনিবাস, দেবালয় সহ এম ভট্টাচার্য অ্যান্ড কোম্পানি হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র। মহেশাঙ্গনের রামমালা পাঠাগারটি খুবই সমৃদ্ধ। পাঠাগারটি দেখতেই হবে। স্যার ইন্দ্র কুমার সিংহ আমাদের সেই সুযোগ করে দিলেন। থ্যাংক ইউ স্যার। অনেকদিন পর একজন প্রকৃত শিক্ষকের দেখা পেলাম আর আমরা হয়ে গেলাম তার অনুগত ছাত্র। What is the method of knowing? This is the system to flower yourself. বুঝছো কথা? বুঝছি স্যার। হ্যাঁ, এই রামমালা গ্রন্থাগার 3টি বিভাগে বিভক্ত। প্রথম সেটি হচ্ছে খুব মূল্যবান গবেষণা বিভাগ, আর এটা হচ্ছে সাধারণ বিভাগ। এই সাধারণ বিভাগ রামমালা গ্রন্থাগার এবং রামমালা ছাত্রাবাস 1926-এ রবীন্দ্রনাথ এখানে আসছিলেন। ওই 7 তলাতে আমাদের যে রামমালা ছাত্রাবাস, যেটা এখন সার্ভেকে দিয়ে ফেলছে দেশের সরকার। তারপরে হচ্ছে পুঁথি বিভাগ। স্যার এখানে সব মিলায় কতগুলো বই আছে? পুঁথি বিভাগ রাখো। পুঁথি বিভাগও হস্তলিখিত পুঁথি, এগুলি অত্যন্ত মূল্যবান। অন্যান্য প্রিন্টেড বই পাওয়া যায়, কিন্তু পুঁথি পাওয়া যায় না। পুঁথি হচ্ছে এই দেশের প্রাচীন পণ্ডিত এবং ঋষিরা যে লেখছে ঘরে বসে, সেই সমস্ত হাতের লেখার বই। সেখানেও আমাদের প্রায় 8,500 এই পুঁথি আছে। কতগুলো বই আছে আপনাদের গ্রন্থাগারে? এই তো 8,500। এখানে ধরো 3,000, আরও ধরো অন্তত 16 থেকে 20,000-এর মধ্যে। বুঝলেন? পুরাতন বইগুলোই সংরক্ষণ করা হচ্ছে নাকি নতুন বইগুলোও আসছে? নতুন বই কি কিনতাম ক? একটা বইয়ের নাম কর যে ওয়ার্ড দি রিডিং, এরকম একটা বই দেশে হয়েছে। তাহলে এখন যারা লিখতেছে তাদেরকে কি বলবেন স্যার? এরা সাহিত্যের অন্তর্গত, এরাও এক পর্যায়ের লেখক। তাদেরও তো আমরা আন্ডার এস্টিমেট করি না। তাদের লেখা তারা লেখক, তবুও তো কিছু লেখাপড়াতে ব্যস্ত থাকে, এই কথা আর কি। কিন্তু জীবন বিশুদ্ধি কিছু হবে, সেই কথা আরও মোর ভ্যালুয়েবল। এগুলি গবেষণার বিষয়। এখন বুঝবে না, আরও বয়স হলে তখন এইসব কথা বুঝবে। বুঝছো কথা? এখন বুঝবে না, এখনও রক্ত গরম। যেখানে সমস্ত পরিবেশ কলুষিত হইয়া গেছে, সেখানে শিক্ষা আসবে না, ভালো লোক হবে না। ভালো লোক হইতে হইলে সুস্থ সবল পরিবেশ চাই, প্রকৃত শিক্ষক চাই। হাফ হার্টেডলি কাজ করবে সেরকম শিক্ষক দিয়া
শিক্ষা প্রতিষ্ঠান চলবে না। 80 নম্বর পাইও আমাদের এখানে, বাইরে গেলে 8 নম্বর পায়। হাউজিং যারা শিক্ষা গ্রহণ করবে তাদের যাতে ইন্টেনসিভ ভ্যালু যাতে বাড়ে, তাদের যাতে মন বিকশিত হয়, সেরকম শিক্ষা প্রবর্তন করা দরকার। এটা পার্ট অফ পলিটিক্স নয়। শিক্ষা, এডুকেশন ইন্ডিপেন্ডেন্ট, নিরপেক্ষ থাকবে। যারা শিক্ষিত লোক তারা শিক্ষার দিকে নিয়োজিত থাকবে, নট দি পলিটিশিয়ান অর দি বিজনেস। স্যার একটা কথা স্যার আমাদেরকে দিতেই হবে স্যার। বুঝছি তো, দেশের পথে যারা অনুগামী তারা শিক্ষাকে এদিকে নেওয়ার জন্য চেষ্টা করবে, যাতে দেশে অনেস্ট লোক উৎপন্ন হয়, দেশ যাতে উন্নত সমৃদ্ধ হয়, দেশের যাতে গৌরব বাড়ে, দেশের পথে। কোনো দেশের সভ্যতার যথার্থ বিচার সে দেশের জনসংখ্যা, আয়তন, উৎপাদিত পণ্য এসব দিয়ে হয় না। সভ্যতার বিচার হয় সে দেশের মানুষ কেমন তা দিয়ে। বাংলার প্রাচীন মনীষীদের লেখা পুঁথি এম ভট্টাচার্য যেভাবে সংরক্ষণ করেছেন তার দাম হয়তো আমরা বুঝছি না, তবে সভ্যতার কাছে এটি একটি মহামূল্যবান দলিল। এখন প্রয়োজন পুঁথিগুলোর যথার্থ সংরক্ষণ, যেন এগুলো টিকে থাকে যুগ যুগ ধরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা এখন দেখব এম ভট্টাচার্য অ্যান্ড কোম্পানি। এখানে হোমিওপ্যাথি চিকিৎসা এবং ঔষধ তৈরি ও বিক্রি করা হয়। হ্যাঁ, তো যা বলছিলাম, মহেশ ভট্টাচার্য শুধু কুমিল্লার মহেশাঙ্গনী নয়, চট্টগ্রামে গিরিশ ধর্ম পাঠশালা, কসবায় বিজুরি নদীর উপর লোহার ব্রিজ, ভারতের গয়াতে সেবাশ্রম সহ সমাজসেবার নানা অঙ্গনে নীরবে কাজ করেছেন। কিন্তু প্রকৃতির কি নির্মম পরিহাস! এই জনদরদী মানুষটি সারা জীবন মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখলেও ব্যক্তি জীবনে তিনি চরম মনোকষ্টে ছিলেন। একমাত্র সন্তানের অকাল মৃত্যুই তার জীবনে গভীর ক্ষত সৃষ্টি করে, আর হয়তো সে কারণেই তিনি মানব সেবার মধ্যেই জীবনের শেষ দিন পর্যন্ত নিজের সুখ খুঁজে পেয়েছেন। বন্ধুরা, আপনারা যে ছবিটি দেখছেন ইনি এম ভট্টাচার্য। 1943 সালে এই মহান মানুষটির কর্মময় জীবনের অবসান ঘটে। বন্ধুরা, আমরা কুমিল্লা শহরের একদম প্রাণ কেন্দ্র কান্দিরপাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। আজ শুরুতেই আপনাদের কুমিল্লা শহর দেখাবো। আমাদেরকে অনেকে বলল কুমিল্লা 15 টাকার শহর, মানে শহরে যেখানেই যান না কেন 15 টাকার ওপর রিক্সা ভাড়া হবে না। ওরে বাবা রে, কি রিক্সা রে বাবা! এ যাবৎ আমরা যতগুলো জেলাতে গিয়েছি তার মধ্যে এরকম ভয়াবহ সংখ্যক রিক্সা আর কোথাও দেখিনি। গোটা শহরটাই এক কথায় রিক্সার দখলে। উত্তরবঙ্গের অভাবী মানুষেরা কাজের খোঁজে এখানে এসে রিক্সা চালায়। মাঠে কাজ করা সহজ সরল এই মানুষগুলো ট্রাফিক আইনের কি বোঝে? যাই হোক, রিক্সার কাজ রিক্সা করুক, আর আমরা দেখে আসি সিংহ প্রেস। আমরা এখন আছি কুমিল্লার বাদুরতলার সিংহ প্রেসের সামনে। ত্রিপুরা হিতৈষী নামে যে পত্রিকাটি প্রকাশিত হতো সেটি এই সিংহ প্রেস থেকে প্রকাশিত হতো। এদেশের সংবাদপত্রের ইতিহাসে কুমিল্লা থেকে প্রকাশিত ত্রিপুরা হিতৈষী পত্রিকাটির নাম আপনাকে উল্লেখ করতেই হবে। 1883 সালে এই সিংহ প্রেস থেকেই 4 পৃষ্ঠার ত্রিপুরা হিতৈষী পত্রিকাটি প্রকাশিত হতো। গুরুদয়াল সিংহ সম্পাদিত এটিই ছিল কুমিল্লার প্রথম সাপ্তাহিক পত্রিকা। লেটার প্রেসের ছাপা পত্রিকার প্রতি সংখ্যার মূল্য ছিল মাত্র 2 আনা। পত্রিকা অফিসটি বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে আমরা আপনাদেরকে তার কোনো কপি দেখাতে পারলাম না, সেজন্য দুঃখিত। আমরা এখন আছি কান্দিরপাড়। এখানে দেখার মতো অনেক কিছু আছে। জানেন তো, কুমিল্লাকে বলা হয় ব্যাংক এবং ট্যাঙ্কের শহর। আমাদের দেশের অধিকাংশ ব্যাংকের গোড়াপত্তন হয়েছে এই জেলায়। তো চলুন একটি ব্যাংক আপনাদেরকে দেখাই। এটি কুমিল্লা পূবালী ব্যাংক। বর্তমানে এ ভবনে পূবালী ব্যাংক থাকলেও এ ভবনটি কুমিল্লা ইউনিয়ন ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। 1914 সালে দ্য কুমিল্লা ব্যাংকিং কর্পোরেশন, 1915 সালে নিউ স্ট্যান্ডার্ড ব্যাংক, 1923 সালে পায়োনিয়ার ব্যাংক এবং পরবর্তীতে আরও বেশ কয়েকটি ব্যাংক গড়ে ওঠে এই কুমিল্লায়। মূলত বাণিজ্যিকভাবে সুবিধাজনক স্থান হওয়ায় এসব ব্যাংক কুমিল্লায় প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা দেখছেন ইন্দু ভূষণ দত্তের মূর্তি। ইনি এই কুমিল্লা ইউনিয়ন ব্যাংক লিমিটেড, কুমিল্লা ইউনিয়ন ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা। এটা থেকেই শুরু হয় ব্রিটিশ আমল থেকে এই কুমিল্লায় ব্যাংকিং ব্যবস্থা। সে সময়ের ব্যাংকগুলো আজকের ব্যাংকের মতো ছিল না। তখনকার ব্যাংকের কাজ ছিল জমি এবং সোনা রূপা বন্ধক রেখে টাকা ধার দেওয়া। তাই তখন ব্যাংকে বলা হতো লোন অফিস। আবার সেই অসহনীয় রিক্সা জট। আমরা যারা ঢাকায় যানজট নিয়ে চিন্তিত তারা এই জটকে কি বলবেন বলুন তো? এই জ্যামের ফাঁকে আপনাদের জানিয়ে রাখি, কুমিল্লায় কিন্তু থাকা খাওয়ার জন্য বেশ কয়েকটা ভালো হোটেল রয়েছে।
বাংলা খাবারের পাশাপাশি চাইনিজ রেস্তোরাঁও পাবেন এখানে। 14 গ্রামের হাইওয়ে রেস্তোরাঁ এবং রিসোর্টগুলোর কথা নিশ্চয়ই আপনাদের জানা আছে। হ্যাঁ, আমরা ঢুকে পড়েছি কুমিল্লা টাউন হলে। 1885 সালে স্থাপিত এই টাউন হলে আছে 1971-এর মহান মুক্তিযুদ্ধে শহীদদের নাম সম্বলিত স্মারক ভাস্কর্য, কুমিল্লা নগর মিলনায়তন, বীরচন্দ্র পাঠাগার, অফিসার্স ক্লাব সহ অনেক কিছু। বর্তমানে এখানে সভা সমিতি সহ সকল ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়ে থাকে। দেশের পথে ছুটে চলেছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ দেখাতে। আমরা আগে বলেছি কুমিল্লা শিক্ষায় বেশ এগিয়ে, আর এটি কুমিল্লার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া কলেজ। 1899 সালে রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় রানী ভিক্টোরিয়ার নামে এই কলেজটি প্রতিষ্ঠা করেন। এই কলেজে লেখাপড়া করেছেন কুমিল্লার অনেক কৃতি ব্যক্তিত্ব। উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মন এই কলেজের ছাত্র ছিলেন। 32.5 একর জায়গার উপর নির্মিত এই কলেজে 1927 সাল থেকে বিভিন্ন বিষয়ে অনার্স পড়ানো শুরু হয়। তো দেখে নিন আপনাদের প্রিয় ভিক্টোরিয়া কলেজ। শিউলি ফুল যেটি দেখছেন এটি কুমিল্লার প্রথম শহীদ মিনার। 52 ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই শহীদ মিনারটি। আর এটি 1971-এর মহান স্বাধীনতা যুদ্ধে ভিক্টোরিয়া কলেজের শহীদদের স্মরণে নির্মিত স্বাধীনতা সৌধ। এই কুমিল্লাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনেক স্মৃতি রয়েছে। সে সময় এখানে বসে কবি কলেজ পুরা ছাত্রদের নিয়ে কবিতা আর গানের আসর বসাতেন। এটি 1886 সালে প্রতিষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল, যার প্রতিষ্ঠাতা রায় বাহাদুর আনন্দচন্দ্র রায়। প্রখ্যাত সাহিত্যিক ডক্টর দীনেশ চন্দ্র সেন, সত্যেন্দ্রনাথ বসু, খান মোহাম্মদ ইসহাকের মতো গুণী ব্যক্তিরা একসময় এই স্কুলে শিক্ষকতা করেছেন। বাংলাদেশের পল্লী উন্নয়নের সাথে জড়িত রয়েছে যে নামটি, তিনি হলেন ডক্টর আক্তার হামিদ খান, আর এটি তার বাসভবন। আপনারা এখন দেখছেন আপনারা এখন দেখছেন ডক্টর আক্তার হামিদ খানের কুমিল্লা আপনারা এখন দেখছেন কুমিল্লা কৃতি পুরুষ ডক্টর আক্তার হামিদ খানের বাসভবন। বলেন, আপনারা এখন দেখছেন কুমিল্লার কৃতি পুরুষ ডক্টর আক্তার হামিদ খানের বাসভবন দেশের পথে। ডক্টর আক্তার হামিদ খান ছিলেন একজন সত্যিকারের কাজের মানুষ। তার বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আপনাদেরকে আগামী পর্বগুলোতে পরিচয় করিয়ে দেব। বর্তমানে তার এই বসত বাড়িতে গড়ে উঠেছে ডক্টর আক্তার হামিদ খান পাঠাগার, ট্রেড ভিত্তিক প্রশিক্ষণাগার, মিউজিয়াম ও ফাউন্ডেশন। কুমিল্লা শহরের রানীর দিঘির পূর্ব দক্ষিণ পাড় এলাকা আসলেই ঘুরে দেখতে পাবেন আক্তার হামিদ খানের বাসভবন। দেশের পথে আমরা এখন চলেছি কুমিল্লার বিখ্যাত বাটিক শিল্প দেখাতে। কুমিল্লার বাটিকের কাজ দেশ সমাদৃত। সেই বাটিক কিভাবে হয় দেখবো আজকে। লাইন আছে না, ওটা লালু মেম্বারের ফ্যাক্টরি তার নাম। কুমিল্লার কমলপুরের ঘরে ঘরে কুটির শিল্পে খুবই সাধারণ টেকনোলজিতে তৈরি হয় চমৎকার রং বেরঙের বাটিকের কাজ করা কাপড়। শিল্পের এই ধারাটির সাথে বাঙালির সম্পর্ক অনেক পুরনো। বাটিকের ক্রিয়েটিভ কাজ করে ভাগ্য পরিবর্তন করেছে কুমিল্লার অনেক নিম্ন আয়ের মানুষ। দেখছেন কুমিল্লার মোম বাটিকের কাজ। আমরা এখন এখানে আসছি বাটিক, কুমিল্লার মোম বাটিক, বিভিন্ন হাতের রঙের একটা কারখানায়। এটা খুব নামকরা একটা জায়গা। ওনারা আমাদের জন্য একটা রং করে দেখাচ্ছে এখন কিভাবে করে। দেখছি ওখানে মোম লাগানো হচ্ছে। এই জিনিসের সঙ্গে আমরা ছোটবেলায় হাতে মেহেন্দি দিতাম, মনে আছে, সেটা চুন দিয়ে নকশা করে তারপরে পুরো মেহেন্দির মধ্যে হাতটা চুবিয়ে রাখতাম। তারপরে যখন মেহেন্দি তোলা হতো দেখা তো চুন দেওয়া যায়, এগুলো রং লাগেনি, ওইটা সাদা হয়ে আছে। এটা ঠিক এরকম, মোম যেখানে থাকবে সেখানে রং লাগবে না, এবং যেখানটায় মোম থাকবে না ওখানটায় রং লাগবে। দেখান। দেশের প্রতি শুধু কি এখানে রংবাহারি 3 পিস, ওড়না, লুঙ্গি তৈরি হয়? না বন্ধুরা, এখানে একেবারে দেশি ডিজাইনের শাড়িও তৈরি হয়।
চমৎকার বাটিকের কাজ করা এসব কাপড় রাজধানী ঢাকার বড় বড় শোরুমগুলোতে চড়া দামে বিক্রি হয়, তবে এখানে এসে এই শাড়িগুলো একেবারে পানির দামে আপনি কিনতে পারবেন। তো বন্ধুরা, শাড়ি দেখুন আর ঝটপট লিখে নিন আমাদের যোগাযোগের ঠিকানা। দেশের পথে, বাংলা ভিশন, ৭৩ বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা ১২০৭। ইমেল করুন দেশের পথে @banglavision.tv। SMS করুন 0191624736। আমি আবার বলছি 0191624736 এই নম্বর। তিনটে শাড়ি খুব কম দাম, এখানে আসলে কিনতে পারবেন। তিনটা শাড়ি নিলাম, থ্যাংক ইউ। দেশের পথের বন্ধুরা, আজ অনেক ঘোরাঘুরি হলো, এখন হোটেলে ফেরার পালা। তবে ফিরতে ফিরতে আপনাদেরকে আরেকবার কুমিল্লার রসমালাই দেখাবো। হ্যাঁ, ঠিকই বলেছেন, মিষ্টি দেখলে কিন্তু আমার মাথা ঠিক থাকে না। কুমিল্লার লালমাই, ময়নামতি, শালবন বিহারের মতো ঐতিহাসিক স্থাপত্য দেখে যেমন আনন্দ পাবেন, তেমনি রসে ভরা রসমালাই, সন্দেশ, মিষ্টি তৃপ্তি করে খেয়ে এবং বাড়ির সবাইকে খাইয়ে তেমনই আনন্দ পাবেন। অনুষ্ঠানের শুরুতে আপনাদের নিউ মাতৃভাণ্ডারের মিষ্টি দেখিয়েছিলাম, আর এটি হচ্ছে অরিজিনাল মাতৃভাণ্ডার। শহরের মনোহরপুর এলাকায় রয়েছে আদি এই মিষ্টির দোকানগুলো, মনে থাকবে তো? মজা নির্বাণ ধরে দুই নয়নে বল নাম রে লাশকালাম। দেশের পথের এই ভক্ত আমাদেরকে গান না শুনিয়া ছাড়বে না। তো বন্ধুরা, মন দিয়ে গান শুনুন আর আমাদেরকে বিদায় দিন। দেশের পথের আগামী পর্ব থাকছে কুমিল্লা, দেখার আমন্ত্রণ। গরু দক্ষিণা আগে গরুকে মান, গরুকে চিন, দয়ালে ছিল গোপালে রে। আমি ভুল করিলে যাব গো মারা, এমন বলার করোনা ভুলো না মন রে। ৭১ হাতিয়ার গড় যাও তো আর একবার।